স্বাগত এখন দুপুরে, সঙ্গে আছি আমি তানজিলা খান মিম। আমি গালিব ইবনে রিয়াজ। লেজিসলেটিভ ডিভিশনে পাঠানো হওয়ার পরে আমরা এটাকে ভেটিং করে আমরা আবার এটাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। আমার মনে হয় যে কিছুক্ষণের মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই গেজেট নোটিফিকেশন পাবলিশ করে দিবেন। গালিব, আইনগত দিক খতিয়ে দেখে জামায়াত শিবির নিষিদ্ধের চূড়ান্ত প্রস্তাবনা পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এবং আইনমন্ত্রী কিছুক্ষণ আগে জানিয়েছেন যে কোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে। এ নিয়ে এখন দুপুরে থাকছে বিস্তারিত। তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিতভাবে আহত এবং এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা তরুণ প্রাণ মারা গেছে, আমরা সক্ষম হয়ে থাকি যুদ্ধ অপরাধী যত বড় দেশের রাজা আমরা হচ্ছে কি তাদেরকে শরণার্থী পর্যন্ত গালিব, ডিবি কার্যালয় থেকে 6 দিন পরে ছেড়ে দেওয়া হলো 6 সমন্বয়ককে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রিমেম্বারিং আওয়ার হিরো কর্মসূচিতে সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিল্পী ও কলাকুশলীদের সমাবেশ ও র্যালি। এই বিষয়ে আমরা বিস্তারিত জানাবো এখন দুপুরের আয়োজনে। তবে তার শুরুতেই জামাত শিবির নিষিদ্ধ হওয়ার প্রসঙ্গে আইনমন্ত্রী যেই বক্তব্য দিয়েছেন সেটি আগে শুনে আসবো। যে কোনো সময়ে জামাত শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, আইন মন্ত্রণালয় ভেটিং করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠিয়েছে। এ সময় মন্ত্রী আরও জানান, সন্ত্রাস বিরোধী আইনের 18(1) ধারায় জামায়াত ইসলামী ও ছাত্র শিবির সহ এই দলের সব অঙ্গ সংগঠন রাজনৈতিকভাবে নিষিদ্ধ হবে। গতকালকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই আইনি বাধ্যবাধকতা পূরণ করে আজকে সকালে এটা আমার মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ডিভিশনে পাঠানো হয়েছিল এবং লেজিসলেটিভ ডিভিশনে পাঠানো হওয়ার পরে আমরা এটাকে ভেটিং করে আমরা আবার এটাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। আমার মনে হয় যে কিছুক্ষণের মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই গেজেট নোটিফিকেশন পাবলিশ করে দিবেন। সরকার এই সিদ্ধান্ত নিয়েছে যে সন্ত্রাস বিরোধী আইনের 18(1) ধারায় জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির এবং তার অন্যান্য যে অঙ্গ সংগঠন সেগুলিকে সরকার নিষিদ্ধ ঘোষণা করিল। 6 জনকে যে ডিবি অফিসে তাদের নিরাপত্তার জন্য নিয়ে যাওয়া হয়েছিল, চলে যাওয়ার ইচ্ছা যখন প্রকাশ করে তারা চলে যাওয়ার ও আমরা চলে যেতে কোনো বাধা দিইনি এবং তারা চলে গেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রিমেম্বারিং আওয়ার হিরো কর্মসূচিতে সংহতি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে সংক্ষিপ্ত সমাবেশ ও বিক্ষোভ র্যালি করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা। সকালে কলাভবনের সামনে অপরাজেয় বাংলার পাদদেশে থেকে এই বিক্ষোভ সমাবেশ হয়। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে ভিসি চত্বর হয়ে রাজু ভাস্কর্যের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন। এ সময় তারা 2 শিক্ষকের উপর হামলার বিচার, শিক্ষার্থী হত্যার বিচার, ক্যাম্পাসে থেকে সব ধরনের বাহিনী সরিয়ে নেওয়া, হল ও বিশ্ববিদ্যালয় খুলে দেয়া এবং সকল গ্রেপ্তার ছাত্রদের মুক্তির দাবি জানান। কাল বিকেল 3টায় প্রেস ক্লাব থেকে কেন্দ্রীয় শহীদ মিনার সকল শ্রেণী পেশার মানুষদের নিয়ে দ্রোহ যাত্রা কর্মসূচি ঘোষণা করেন তারা। শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ করেছেন চলচ্চিত্র শিল্পী ও শিল্প ও কলাকুশলীরা। কোটা সংস্কার আন্দোলন ঘিরে হত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নিয়েছেন অভিনেতা, অভিনেত্রী, পরিচালক ও প্রযোজকরা। বেলা 11টার দিকে রাজধানীর ফার্মগেটে আনন্দ সিনেমা হলের সামনে এই কর্মসূচি পালিত হয়। ফার্মগেট থেকে সংসদ ভবনের দিকে মিছিল নিয়ে যেতে চাইলে পুলিশ আটকে দেয় তাদের। পরে ফার্মগেট মোড়ে কর্মসূচি শেষ করা হয়। মানববন্ধনে অংশ নিয়ে শিক্ষার্থীদের প্রতি নির্বিচারে গণগ্রেপ্তারের প্রতিবাদ জানান তারা। একই সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যত হত্যাকাণ্ড হয়েছে তার বিচার দাবি করেন।
কিশোর তরুণ প্রাণ মারা গেছে, আমরা যে নৈরাজ্য, যে ছাত্রদের নির্বিচারে হত্যা করা হয়েছে সেটার প্রতিবাদ এবং সেটা সুষ্ঠু বিচার যেন হয় সেটা নিশ্চিত করার জন্য আসলে আমরা সবাই রাস্তায় থাকি। এইভাবে শিশুদের, ছাত্রদের প্রাণ যেন না যায়। আমাদের সবার ছাত্রদের এই 9 দফার সাথে সংহতি পালন করে ওদের পাশে দাঁড়ানো উচিত। আমাদের দিয়ে হবে না, হবে এই নতুন প্রজন্ম দিয়ে, এবং তারাই পরিবর্তন আনবে। ডিবি কার্যালয় থেকে 6 দিন পরে ছেড়ে দেওয়া হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে। সেখানে আছেন সহকর্মী বেলায়েত হোসাইন, আমার সঙ্গে সরাসরি এখন তিনি যুক্ত হচ্ছেন। বেলায়েত, 6 সমন্বয়কে কখন ডিবি অফিস থেকে ছাড়া হয়েছে এবং তারা এখন কোথায় আছেন? তারা কি বাসায় গেছেন নাকি অন্য কোথাও? সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? গালিব, ঠিক দুপুর 1:30 তাদেরকে ডিবি অফিস থেকে ছেড়ে দেওয়া হয়েছে। 6 সমন্বয়কের মধ্যে একজন সমন্বয়ক নাহিদ ইসলাম, তার বাবার সঙ্গে আমরা কথা বলেছি। নাহিদের বাবা আমাদেরকে যেটি জানিয়েছেন যে ভোর 6টায় ডিবি অফিস থেকে তাদেরকে ফোন করে আসতে বলা হয়েছে এবং দুপুর 1:30টায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এই বিষয়টি আমাদেরকে নিশ্চিত করা হয় এবং এটি আমাদেরকে জানানো হয় যে তাদেরকে আসলে বাসায় নিয়ে দেওয়া হচ্ছে, প্রত্যেকেরই বাসায় নিয়ে দেওয়া হচ্ছে। একটু পেছনের ঘটনাটা যদি একটু বলে রাখি যে আসলে শুক্রবার প্রথমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ এবং আবু বাকের, এই 3 জনকে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে ডিবি অফিসে নিয়ে আসা হয়। এর পরের দিন শনিবারে আরও 2 জন, হাসনাত আবদুল্লাহ এবং আরেকজন সমন্বয়কে এখানে নিয়ে আসা হয়। আর এরপর দিন রোববার নুসরাত তাবাসসুম নামের আরেকজন সমন্বয়কে, মোট 6 জনকে এই ডিবি অফিসে নিয়ে আসা হয় 3 দিনের পর্যায়ক্রমে এবং তাদেরকে প্রায় 6 দিন এখানে অবস্থান করানো হয়। এই 6 দিন অবস্থান করানোর পরে নানা আলোচনা সমালোচনা এই নিয়ে আর আজকেই তাদেরকে ছেড়ে দেওয়া হলো এবং জানেন যে এ নিয়ে কিন্তু নাগরিক সমাজের প্রতিনিধিরা কিন্তু একটি কর্মসূচি দিয়েছে। তাদের আলটিমেটাম ছিল যে 24 ঘন্টার মধ্যে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। সেই আলটিমেটাম অনুযায়ী তারা 24 ঘন্টা পার হয়ে যাবার পর আজকে দুপুর 2:30টায়, দুপুর 2:30 তাদের ডিবি অফিসে আসার কথা ছিল তাদেরকে ছাড়িয়ে নেওয়ার জন্য এবং এর প্রতিবাদে তারা অবস্থান নেওয়ার জন্য কিন্তু আসার কথা হয়েছে। যেহেতু ছেড়ে দেওয়া হয়েছে তাই নাগরিক সমাজের প্রতিনিধিদেরকে এখন আসলে এখানে আসতে দেখা যায়নি, অর্থাৎ তারা হয়তো এখন আর আসবেন না। আর এই বিষয়ে জানেন যে আদালতে একটি রিট করা হয়েছে গত রোববার এবং সোমবার এবং মঙ্গলবার রিটের প্রথম এবং দ্বিতীয় দিনের শুনানি হয়েছে। বুধবার অর্থাৎ গতকাল শুনানি হওয়ার কথা ছিল, আদেশ দেওয়ার কথা ছিল তাদের বিষয়ে। সেখানে 2 জন বিচারপতির সমন্বয়ে গঠিত যে হাইকোর্টের বেঞ্চ, সেখানে একজন বিচারপতি অসুস্থ থাকার কারণে সে আদেশটি দেওয়া হয়নি এবং আজকেও কিন্তু ওই বিচারপতি উপস্থিত না থাকার কারণে হাইকোর্টের বেঞ্চ বসেনি। সব মিলিয়ে এই আলোচনাগুলোর মধ্যে, এই ঘটনাগুলোর মধ্যেই কিন্তু আজকে সকালে ডিবি অফিস থেকে ফোন করে তাদেরকে আত্মীয় স্বজনদেরকে এখানে আসতে বলা হয়েছে এবং স্বজনদের মাধ্যমেই তাদেরকে ডিবি অফিসের নিজস্ব পরিবহনে তাদেরকে এখান থেকে বের করে দেওয়া হয়েছে, অর্থাৎ তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে দুপুর 1:30। এই ছিল আমার কাছে গালিব। 6 সমন্বয়কে ছেড়ে দেওয়া হয়েছে আজকে ডিবি কার্যালয় থেকে, সেই বিষয়ে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী বেলায়েত হোসাইন। কোটা সমস্যার সমাধান হয়ে যাওয়ার পরও কেন এখনো আন্দোলন এবং তাতে অনেকেই কি কারণে সমর্থন দিচ্ছেন সেই প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকাবহ আগস্ট স্মরণে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, শুধু জাতিসংঘ কেন, চাইলে যে কোনো দেশ সহিংসতার ও হতাহতের ঘটনার তদন্ত করবে। যা চেয়েছিল তার থেকে বেশি দেওয়া হলো। তাদের এক দফা দাবি ছিল কোটা সংস্কার, সেই যে দাবি করেছে সেই দাবি সংস্কার করে দেওয়া হলো, কিন্তু সেই সংস্কার করে দেওয়ার পরেও তাদের আন্দোলন থামে না, দাবি থামে না। কোটা আন্দোলন করছে এক জায়গায়, কিন্তু একদিকে হত্যাকাণ্ড চালানো, অপরদিকে যে সমস্ত প্রতিষ্ঠানগুলি মানুষের সেবা দেয় সেখানে অগ্নিসংযোগ। এ নিয়ে প্রতিবেদন রয়েছে কিছুক্ষণ পর। 11 আগস্ট থেকে নতুন সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা হবে। আগের রুটিনের সব পরীক্ষা স্থগিত। তত্ত্বীয় পরীক্ষা শেষ হবার 60 দিনের মধ্যে ফলাফল দেয়া হবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড। ফরহাদ বিন নূরের প্রতিবেদনে বিস্তারিত। বৃষ্টির মধ্যে গত 30 জুন 10টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। অন্যদিকে বন্যার কারণে 10 দিন পরে সিলেট শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সিলেট অঞ্চলের পরীক্ষা শুরু হয় 9 জুলাই থেকে। এরপর কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন, সমাবেশ, বাংলা ব্লকেড, কমপ্লিট শাটডাউন। পরিস্থিতি সামাল দিতে কারফিউ জারি।
এ অবস্থায় প্রথমে গত 18 জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। তারপর একসঙ্গে 21, 23 ও 25 জুলাইয়ের সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত হয়। আরেক দফায় 28 জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তী পরীক্ষা 4 আগস্ট হবার কথা থাকলেও নতুন সিদ্ধান্ত এলো বৃহস্পতিবার। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সিদ্ধান্তের পরে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানান, নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। এর আগের স্থগিত থাকা সব পরীক্ষা স্থগিতই থাকছে। যে স্থগিত পরীক্ষাসমূহ সেগুলো আমরা পুনরায় 11ই আগস্ট থেকে শুরু করার পরিকল্পনা করেছি। আমরা নতুন শিডিউল প্রস্তুতি করছি। হয়তো 2-1 দিনের মধ্যে আমরা এই শিডিউল ঘোষণা করব। তত্ত্বীয় পরীক্ষা শেষ হবার 60 দিনের মধ্যে পরীক্ষার ফলাফল দেয়া হবে বলেও জানান ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনের সুযোগ নিয়ে জঙ্গিরা রাজধানীতে ঢুকে হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, যুদ্ধ অপরাধীদের বিচার হওয়া দেশবাসীর জন্য বড় প্রাপ্তি। শোকাবহ আগস্ট স্মরণে রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশনে বাংলাদেশ কৃষক লীগের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে কথা বলেন প্রধানমন্ত্রী। স্বাধীনতা সংগ্রামের পর দেশের ইতিহাসের সবচেয়ে নৃশংস ও কালো অধ্যায় স্বাধীন বাংলার জাতির জনককে সপরিবারে হত্যাকাণ্ডের ঘটনা। বৃহস্পতিবার আগস্টের প্রথম দিনেই রীতি অনুযায়ী কৃষক লীগের আয়োজনে রাজধানীর খামারবাড়িতে স্বেচ্ছায় রক্তদান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোটা আন্দোলনে সবকিছুই শিক্ষার্থীদের পক্ষে থাকলেও কেন সহিংসতায় রূপ নিল সেই নিয়ে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। জানতে চান, কোটা সমস্যার সমাধান হয়ে যাওয়ার পরও কেন এখনো আন্দোলনে অনেকেই সমর্থন দিচ্ছে, তাদের উদ্দেশ্য কি? ঠিক যা চেয়েছিল তার থেকে বেশি দেওয়া হলো। তাদের এক দফা দাবি ছিল কোটা সংস্কার, সেই যে দাবি করেছে সেই দাবি সংস্কার করে দেওয়া হলো। কিন্তু সেই সংস্কার করে দেওয়ার পরেও তাদের আন্দোলন থামে না, দাবি থামে না। কোটা আন্দোলন করছে এক জায়গায়, কিন্তু একদিকে হত্যাকাণ্ড চালানো, অপরদিকে যে সমস্ত প্রতিষ্ঠানগুলি মানুষের সেবা দেয় সেখানে অগ্নিসংযোগ। সরকার সহিংসতার প্রতিটি বিষয়েরই তদন্ত করতে দৃঢ় প্রতিজ্ঞ বলেও জানান প্রধানমন্ত্রী। সুষ্ঠু তদন্তের স্বার্থে জাতিসংঘ বা যে কোনো দেশ চাইলে পৃথকভাবে তদন্ত করতে পারে বলেও জানান প্রধানমন্ত্রী। ঠিক এর পিছনে কি ছিল সেটা আমরা দেখলাম, যে ঠিক একে একে যেগুলি মানুষের জীবন নেওয়া এবং কোটা আন্দোলন করছে এক জায়গায়, কিন্তু চারিদিক থেকে ঢাকার সেখানে সেই জঙ্গি ঝুঁকে একদিকে হত্যাকাণ্ড চালানো, অপরদিকে যে সমস্ত প্রতিষ্ঠানগুলি মানুষের সেবা দেয় সেখানে অগ্নিসংযোগ। এ সময় সহিংসতায় জামাত শিবিরের জড়িত থাকার কথা উল্লেখ করে সরকার প্রধান বলেন, সন্ত্রাস দমন আইনে তাদের নিষিদ্ধ করা হবে। জাতীয় আন্তর্জাতিকভাবে বাংলাদেশের বদনাম, আর আমি তো আছি, যখন থেকে আসছি তখন থেকেই গালি খাচ্ছি। আমি তো পড়া করিনি। আমি জানি, আমার আত্মবিশ্বাস নিয়ে, সততা নিয়ে আমি কাজ করে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করেছি। এদেশের কৃষক, এদেশের শ্রমিক, এদেশের প্রতিটি মেহনতি মানুষের ভাগ্য পরিবর্তন করেছি। যখন থেকে সরকার ছিল তখন থেকেই তো নানা রকম ষড়যন্ত্র। সেই 2001 সালের নির্বাচন, দেশের সম্পদ বিক্রি করার বুচলেখা দিয়ে যারা ক্ষমতা আসলো, দেশকে আবার ধ্বংসের পথে নিয়ে গেল। একই দিনে 500 জায়গায় বোমা, 36টা, আমাদের 63টা জেলায় বোমা হামলা, আওয়ামী লীগের কত নেতাকর্মীকে মারা হলো। একেবারে 2001 থেকে 6 সারা দেশে তাণ্ডব, জঙ্গিবাদ, বাংলা ভাই ইত্যাদি করে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশে অপশক্তি এখনো সক্রিয়। জনগণকে দেশ ও নিজেদের স্বার্থে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। দেবরাজ দেব, এখন, ঢাকা। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে গণমাধ্যমে কথা বলছেন এই মুহূর্তে তথ্য প্রতিমন্ত্রী এম.এ. আরাফাত। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। কিন্তু দুঃখজনক হলো সত্যি, তারা সরাসরি এখানে মুখোমুখি হয়নি। তারা
শিক্ষার্থীদের ঢাল হিসেবে সামনে ব্যবহার করেছে, শিক্ষার্থীদের আবেগ অনুভূতিকে তারা অপব্যবহার করে এই কাজগুলো করেছে। এবং এখানে আমাদের যে সমস্যাটা হয়ে গেছে, আমরা শিক্ষার্থীদের প্রোটেকশনের জন্য উদ্বিগ্ন চিন্তা করছি, আমরা নিশ্চিত করতে চাই তারা তাদের নিরাপত্তা যাতে নিশ্চিত থাকে। এদিকে তাদের ফাঁকে যে সন্ত্রাসীরা এই কর্মকাণ্ড করছে তাদের উপরে আইনের প্রয়োগ করছে। এটি করতে যে খুবই কঠিন একটি সমস্যার মধ্যে, জটিল একটি অবস্থায় আমরা পড়ে গেছি। মাঝে মধ্যে এটাকে ডিফারেন্সিয়েট করাটা মুশকিল হয়ে যাচ্ছে। আজকে দেখুন, আমরা গতকালও মিটিং করেছি, তার আগের দিনও করেছি। আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, আইনের প্রয়োগ ঘটবে শুধুমাত্র সন্ত্রাসীদের উপরে, সুনির্দিষ্ট প্রমাণ সাপেক্ষে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে এই ধরনের ক্রিমিনাল অফেন্স করার সাথে, যেটা পৃথিবীর যে কোনো দেশে যাদেরকে বিচারের আওতায় আনার জন্য যে ধরনের অন্যায় তারা করেছে সেগুলোকে করার যৌক্তিকতা আছে, তাদের উপরে আইনের প্রয়োগ ঘটবে, তাদেরকে গ্রেফতার করা হবে। কোনো সাধারণ শিক্ষার্থী কোনোভাবে যেন হয়রানির শিকার না হয়, এটি কিন্তু আমরা দ্ব্যর্থহীনভাবে বলেছি। এবং পুলিশ প্রশাসনকেও আমি এখান থেকেও বলতে চাই, তাদের সাথে আলাপ হয়েছে, যে সকল শিক্ষার্থীরা আন্দোলনে ছিল, স্লোগান দিয়েছে, পানি ডিস্ট্রিবিউট করেছে, তাদেরকেও যেন কোনোভাবে হ্যারাস করা না হয়, তাদের পরিবারের কোনো সদস্য যাতে কোনোভাবে নাজেহাল না হন। কারণ সকল শিক্ষার্থী এবং তাদের যে আন্দোলনের সাথে সম্পৃক্ত যারা, তাদের যে আবেগ অনুভূতি, সেগুলোকে আমরা শ্রদ্ধা করি, সেগুলোর সাথে আমাদের পুরো সমবেদনা এবং সমর্থন আছে। কিন্তু তাদের এই যে আবেগকে পুঁজি করে যারা ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, এটা তো আজকে পরিষ্কার। শিক্ষার্থীরা তারাই তো বলছেন যে এই ধরনের ধ্বংসযজ্ঞের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। জেল ব্রেক কি করতে পারে শিক্ষার্থীরা? জেলে ঢুকে জঙ্গিদের আনার এই বিষয় তো শিক্ষার্থীদের কাজ হতে পারে না। কাজে আমাদের বিষয়টি হচ্ছে যে আমরা নিশ্চিত করতে চাই কোনো শিক্ষার্থী যারা তাদের আবেগ নিয়ে আন্দোলনের সাথে ছিলেন, কোনোভাবে যাতে একটি শিক্ষার্থীও নাজেহাল না হন, আর সন্ত্রাসীদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসি। আজকেও যারা আবেগ নিয়ে রাস্তায় নামছেন, অনেকেই গণসঙ্গীত গাচ্ছেন, স্লোগান দিচ্ছেন, তাদের এই আবেগের সাথেও আমরা শ্রদ্ধা করি, শ্রদ্ধা জানাই। কিন্তু একই সাথে অনুরোধ করতে চাই, আপনারা এই আবেগটা যেটা আপনারা রাস্তার মধ্যে নিয়ে যাচ্ছেন, এখানে আপনারা একটু খেয়াল করবেন। এখানে কিন্তু ইতিমধ্যেই আমরা দেখেছি এর অপব্যবহার সন্ত্রাসী এবং তৃতীয় পক্ষ দ্বারা। আবার তারা যদি এটাকে সুযোগ নেয়, আবার যদি একটা হতাহতের সংঘাতের অবস্থা তৈরি করে, তার দায় কে নেবে? সেখানে আমি মনে করি আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, এখানে একটা দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। কারণ তৃতীয় পক্ষ কিন্তু বসে আছে দেশকে একটা অরাজক পরিস্থিতির মধ্যে ঠেলে দেওয়ার জন্য। একটি হতাহতের যে ঘটনা ঘটেছে, কোনোটি আমাদের কাছে কাম্য ছিল না। আবারও বলি, ল এনফোর্সমেন্ট এজেন্সিকে, যারা পুলিশ, র্যাব, বিজিপি এবং অন্যান্য যারা আছেন, কাউকেই গুলি করার কোনো পারমিশন ছিল না। সংবিধান এবং আইনের অধীনে তাদের কাজ করতে হয়েছে। তাই বলে আমি এটাও অস্বীকার করছি না যে ক্ষেত্র বিশেষে কেউ আইন ভাঙেননি অন দ্য গ্রাউন্ডে। আমরা এটা তদন্ত করে তাদেরকেও বিচারের আওতায় আনব। পুরো পৃথিবীতে এই ধরনের ঘটনা ঘটে, আমেরিকাতেও ঘটেছে, আপনারা দেখেছেন। অনেক সময় ল এনফোর্সমেন্ট এজেন্সি অনেকে আইন ভেঙে ফেলে। এইটা তো সরকার থেকে তাদেরকে আইন ভাঙার নির্দেশ দেওয়া হয় না, কিন্তু তারা এই ঘটনা ঘটিয়ে ফেলে। আমাদের দায়িত্ব হলো, যারা আইন ভেঙেছে, যারা অন্যায় করেছে, তাদেরকেই আমরা, সে যেই হোক, তাদেরকে আমরা তদন্ত করে বিচারের মুখোমুখি করব। তো এতটুকু বলতে চাই, যতগুলো মৃত্যু হয়েছে, প্রতিটি মৃত্যুর জন্য আমরাও ক্ষতিগ্রস্ত, দেশ ক্ষতিগ্রস্ত, দেশের ইমেজ আজকে ক্ষতিগ্রস্ত। আর যারা দেশের এগিয়ে যাওয়ার পথে সকল উন্নয়ন স্থাপনাকে আক্রমণ করেছে, একটির পর একটি পুলিশের স্টেশন আক্রমণ করেছে, কেন? আক্রমণের নেচার এরকম কেন? জঙ্গি নেচার কেন? সাধারণ শিক্ষার্থীদের পক্ষে এটি সম্ভব না। কাজে তৃতীয় পক্ষের অনুপ্রবেশ নিয়ে কারো কোনো সন্দেহ আছে? এই ধ্বংসযজ্ঞ তো আপনার চোখের সামনে। কোটা আন্দোলন আপনি করছেন, তার সাথে মেট্রো রেলের কি সম্পর্ক? বিটিভির কি সম্পর্ক? কোটার সাথে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কি সম্পর্ক? সেতু ভবনের কি সম্পর্ক? আপনার যত বিসিকের যে ভবন, তার কি সম্পর্ক? কোনো সম্পর্ক নেই। এটি কিন্তু আন্দোলনের সাথে সম্পৃক্ত সকল শিক্ষার্থীরা বোঝেন।
এটা আমি বিশ্বাস করি। কাজেই এই আক্রমণ যারা করেছে তৃতীয় পক্ষ এবং শিক্ষার্থীদের উপরেও চালানোর চেষ্টা করেছে, আমরা কিন্তু শুরু থেকেই শিক্ষার্থীদেরকে প্রোটেকশন দিয়েছি এবং তাদেরকে এখান থেকে আলাদা রেখেছি। আমরা কখনোই তাদেরকে দোষারোপ করিনি এবং আমাদের সকল বক্তব্য যেগুলো আমরা দোষ দিয়েছি সেটি কিন্তু একটিও শিক্ষার্থীদের উদ্দেশ্যে নয়, প্রতিটি সন্ত্রাসীদের উদ্দেশ্যে। আমাদের সকল আইনের প্রয়োগ একটিও শিক্ষার্থীদের উদ্দেশ্যে নয়, প্রতিটি সন্ত্রাসীদের উদ্দেশ্যে। কাজে এই জায়গাটি পরিষ্কার থাকা সবার উচিত আমি মনে করি। আবারও বলি, 16 তারিখে যখন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, সেদিন কিন্তু 6টি মৃত্যুর ঘটনা ঘটে গেল। আপনাদেরকে আজকে আমি বিনীতভাবে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণে উনি কতগুলো বিষয় উল্লেখ করেছিলেন। সবার দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে গণমাধ্যমে কথা বলছিলেন তথ্য প্রতিমন্ত্রী MA আরাফাত। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন করে শিক্ষার্থীদের আন্দোলন থেকে ঘরে ফিরে যাওয়ার আহ্বান করেছেন অভিনয় শিল্পীদের একাংশ। সকালে বিটিভি পরিদর্শন করে অভিনয় শিল্পীরা জানান, এখন আর আন্দোলন ছাত্রদের হাতে নেই, তাদের ঢাল হিসেবে আরেকটি গোষ্ঠী ফায়দা লড়ছে। শিক্ষার্থীদের উচিত ঘরে ফিরে যাওয়া। তারা আরও বলেন, এই আন্দোলনে মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়েছে। মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধার অপমান কোনোভাবেই কাম্য নয়। শিক্ষার্থীদের যাতে আর কেউ ব্যবহার করতে না পারে সেদিকে বাবা মায়ের নজর রাখার আহ্বান জানান বিটিভিতে পরিদর্শনে আসা অভিনয় শিল্পীরা। ভাই বোনেরা, আপনারা যারা রাস্তায় আছেন, আপনারা সবাই শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যান। আমরা সবাই মুক্তিযোদ্ধার পক্ষে। কোনো বাংলাদেশি, কোনো বাঙালি এই বিটিভিকে আক্রমণ করতে পারে না। প্রত্যেকটা শিল্পীর হৃদয়ে যে ক্ষরণ হয়েছে, যে ক্ষত হয়েছে, তা আপনারা কল্পনা করতে পারবেন না। এই বাংলায় যারা এরকম ধৃষ্টতাকারী, তাদের আমরা বিচার চাই। যে কোনো যৌক্তিক আন্দোলনের সাথে আমরা আছি, আমরা সকল শিল্পীরা আছি। বিটিভি আমার পরিবার, এই পরিবারের গায়ে যারা হাত দেবে তাদের হাত আমরা ভেঙে দেব। এই ছাত্রদেরকে ঢাল করে একদল মানুষরূপী পশু ঢুকে যায়, নস্যাৎ করে দেয় সব আন্দোলনকে, ছিন্ন ভিন্ন করে দেয় পুরো দেশটিকে, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে আমাদের এই দেশটিকে। এদিকে দেশ জুড়ে কোটা সংস্কার আন্দোলনে নিহত সাধারণ শিক্ষার্থীদের স্মরণে রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। সড়ক অবরোধ করে বিক্ষোভ সহ বিশ্ববিদ্যালয়ে মিছিল ও মানববন্ধন করেন তারা। এ সময় শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার দাবি জানান তারা। বিস্তারিত প্রতিবেদনে। কেন্দ্রীয় 6 সমন্বয়কের মুক্তিসহ কোটা সংস্কার আন্দোলনে নিহত সাধারণ শিক্ষার্থীদের স্মরণে রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি পালনে মাঠে নেমেছেন দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা 11টার দিকে ময়মনসিংহ নগরীর টাউন হল মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা। হত্যার বিচার সহ 9 দফা দাবির পক্ষে নানা স্লোগান দেন তারা। এ সময় তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে যায় সড়কের যান চলাচল। সতর্ক অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কর্মসূচিতে অংশ নেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। অবিলম্বে শিক্ষার সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান বক্তারা। একইভাবে নিরপরাধ সাধারণ শিক্ষার্থী হত্যা ও নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন ও মৌন মিছিল করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষকরা। এ সময় কোটা সংস্কার আন্দোলনে হতাহতদের ঘটনায় বিচার ও আটককৃত শিক্ষার্থীদের মুক্তির দাবি জানান তারা। একইভাবে শিক্ষার্থীদের হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষকরা। এ সময় শান্তিপূর্ণ কর্মসূচিতে মোড়ে মোড়ে তাদের বাধা দেওয়ার অভিযোগ করা হয়। অবিলম্বে আটক শিক্ষার্থীদের মুক্তিসহ হত্যাকাণ্ডের বিচার দাবি করেন তারা। এছাড়া বগুড়া ও গাইবান্ধা সহ দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন। এ সময় সাধারণ শিক্ষার্থীদের হত্যা ও হয়রানি বন্ধের দাবি জানান তারা। সাবিত সারোয়ার, এখন দুপুরে নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন।
বিরতির পর আবারও ফিরে এলাম। দেখছেন এখন দুপুর। এক বছরে ওষুধ বাজারের প্রবৃদ্ধি অর্ধেকে নেমেছে। অ্যান্টিবায়োটিক, মাল্টিভিটামিন ও গ্যাস্ট্রিক জাতীয় ওষুধের প্রবৃদ্ধি কমেছে সবচেয়ে বেশি। 4 বছরে মূল্যস্ফীতি দ্বিগুণের বিপরীতে মানুষের মাত্র 1% আয় বাড়াকেই প্রধান কারণ হিসেবে দেখেছেন স্বাস্থ্য অর্থনীতিবিদরা। বিস্তারিত দেখুন মুজাহিদ শুভর প্রতিবেদনে। দেশের মোট ওষুধের বাজার ৩১,২০৮ কোটি টাকা। চাহিদার ৯৮% ওষুধ উৎপাদনকারী বাংলাদেশের এই খাতে প্রবৃদ্ধি অর্ধেকে নেমেছে গত এক বছরে। বিশ্বব্যাপী ওষুধের বাজার পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ইকভিয়া হেলথ কেয়ারের তথ্য মতে ওষুধ খাতে গত 5 বছরের গড় প্রবৃদ্ধি 7.6%। তবে 2023 সালের মার্চ থেকে 2024 সালের ফেব্রুয়ারি পর্যন্ত প্রবৃদ্ধি 4.2% নেমেছে। গত এক বছরে গ্যাস্ট্রিক জাতীয় ওষুধের প্রবৃদ্ধি 8.8 থেকে 2.7% নেমেছে। মাল্টিভিটামিনের প্রবৃদ্ধি 2.5% থেকে -2.9% নেমেছে। এমনকি অ্যান্টিবায়োটিকের প্রবৃদ্ধিও 8.8 থেকে নেমে 6.5% ঠেকেছে। অন্যদিকে হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ তথা জীবন রক্ষাকারী ওষুধের প্রবৃদ্ধি স্থির বা কোনো কোনো ক্ষেত্রে বেড়েছে। বিশেষজ্ঞদের মতে মানুষের মধ্যে অতি প্রয়োজনীয় ছাড়া অন্যান্য ওষুধ কেনার প্রবণতা কমেছে। সাধারণ যে প্রবৃদ্ধি তার চাইতে এই বছরের প্রবৃদ্ধি কিন্তু জাস্ট অর্ধেক। সুতরাং সেটাই একটা চিন্তার জায়গা। এই বাজারের সিংহভাগ বিক্রি আসে কিন্তু খাদ্যাভ্যাসের সাথে জড়িত যে ওষুধগুলো সেখানে অ্যাওয়ারনেস ডেভেলপ হতে পারে যে মানুষজন এখন অ্যাওয়ার হয়েছে, তারা এখন সহসাই অপ্রয়োজনীয় কোনো ঔষধ বা কম প্রয়োজনীয় কোনো ঔষধ খাচ্ছে না, অতি প্রয়োজনীয় যে ওষুধ শুধু সেটাকেই গ্রহণ করছে, সেটাও একটা কারণ হতে পারে। অপ্রয়োজনে অ্যান্টিবায়োটিক ব্যবহার নিয়ে ব্যাপক সচেতনতা কার্যক্রমের সুফল মিলছে বলেও মনে করছেন বিশেষজ্ঞদের কেউ কেউ। তবে প্রবৃদ্ধি কমলেও ওষুধের যৌক্তিক ব্যবহার নিশ্চিতে চিকিৎসকদের ব্যবস্থাপত্র কঠোরভাবে যাচাইয়ের দিকে জোর দিচ্ছেন এই বিশেষজ্ঞ। যে সিভিলাইজড যে কান্ট্রিগুলোতে যদি আপনি যান, ওখানে বিএমডিসির মতন যে বডি আছে, হঠাৎ করে আপনার আউটডোরে বা ইনডোরে প্রেসক্রিপশন দেখে বা ট্রিটমেন্ট শিট দেখে, এবং সেখানে যে আননেসেসারি যে মেডিকেশনগুলো আছে সেগুলোকে মার্ক আপ করা হয়, এবং যে কনসালটেন্ট বা যে চিকিৎসক এগুলো দিচ্ছেন তাকে এটার জাস্টিফিকেশন জানতে চাওয়া হয়, এবং উনি যদি এটার ব্যাখ্যা না দিতে পারেন ওয়ার্ন করা হয় যে আপনি এইভাবে এটা লিখবেন না। আপনি অনেক প্রেসক্রিপশন পাবেন যেখানে 20টা, 22টা, 25টা, 26টা ওষুধও আছে। এটা আনবিলিভেবল, আনথিঙ্কেবল। আপনি নিশ্চিত থাকেন যে এখানে অনেক অযাচিত ওষুধের ব্যবস্থাপত্র আছে। তবে দফায় দফায় ওষুধের দাম বৃদ্ধি, মূল্যস্ফীতির বিপরীতে মানুষের সামান্য আয় বৃদ্ধিকে প্রবৃদ্ধি কমার কারণ হিসেবে দেখছেন স্বাস্থ্য অর্থনীতিবিদরা। যে আমার ইনকাম সীমিত, এবং অন্যদিকে দেখা যাচ্ছে জিনিসপত্রের দাম বাড়াতে ইনফ্লেশন হচ্ছে, এবং কন্টিনিউয়াস ইনফ্লেশন যদি একটা ইকোনমিতে হতে থাকে তাহলে দেখা যাচ্ছে যে সেটা আমাকে গাইড করে, বাধ্য করে যে আমার যে জিনিসটা হয়তো প্রয়োজন সেই জিনিসটা আমি প্রয়োজন মতো কিনতে পারছি না। বিশেষ করে সীমিত আয়ের মানুষ যাদের ডেইলি ইনকাম বাড়ার সুযোগ নাই। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে গত 4 বছরে মূল্যস্ফীতি দ্বিগুণ হলেও মানুষের আয় বেড়েছে মাত্র 1%। এই বাস্তবতায় ওষুধের দাম না কমলে বা মানুষের আয় না বাড়লে জীবন রক্ষাকারী ওষুধ কেনার ক্ষেত্রেও মানুষ বঞ্চিত হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, এখন ঢাকা। টানা 2 সপ্তাহ বন্ধ থাকার পর আজকে স্বল্প পরিসরে চালু হয়েছে রেলপথের যোগাযোগ। তবে চলছে কেবল লোকাল কমিউটার ট্রেন। কমলাপুর রেল স্টেশন থেকে সবকটি কমিউটার ট্রেন নির্দিষ্ট সময় ছেড়ে গেছে। আরও জানাচ্ছেন রাব্বি হোসেন। 13 দিন পর যখন দিনের প্রথম ট্রেনটি কমলাপুর ছেড়ে যায় তখন স্টেশন অনেকটাই যাত্রী শূন্য। যাত্রী কম নিয়ে সকালে ঘুরেছে দেওয়ানগঞ্জ ও তুরাগ কমিউটারের চাকা। দেশজুড়ে কারফিউ জারির পরিপ্রেক্ষিতে গত 18 জুলাই বন্ধ হয়ে যায় সারা দেশের সাথে ঢাকার রেলপথের যোগাযোগ। স্বল্প পরিসরের এ যাত্রায় চলেছে ঢাকা থেকে মাত্র 5টি কমিউটার ট্রেন। দেওয়ানগঞ্জ, তুরাগ, তিতাস, রাজশাহী ও জামালপুর কমিউটার। কারফিউ শিথিল থাকা অবস্থায় যাতায়াত করবে ট্রেনগুলো। লোকাল স্টেশন থেকে খবর নিছি, তারপর বলছে যে হ্যাঁ আজকে চলবে, সেজন্য আসছি আর কি। লাগে গাড়িতে গেলে ম্যাক্সিমাম 1.5 থেকে 2 ঘন্টা, আর এখান থেকে আমি কত 20 থেকে 25 মিনিটে যেতে পারতেছি। সবসময় তো অনেক ভিড়, অনেক সময় সিট পাওয়া যায় না, দাঁড়ায় থাকা লাগে, আর আজকে একবারেই ফ্রি। অন্য সময়ে কমিউটার ও লোকাল ট্রেনগুলোর টিকিট কাটতে কাউন্টারে যাত্রীদের চাপ থাকলেও এখন ভিন্ন চিত্র। তবে যারা লাইনে দাঁড়িয়েছেন তাদের মাঝে দেখা যায় বাড়তি আগ্রহ।
অনেক লোকে খবর পাইছে না, অনেক লোকে জানছে না যে আজকে গাড়ি ছাড়বে কিনা। তো ওনারা বলতেছে যে তিনটার মধ্যে আর কি একটা ট্রেন, লোকাল ট্রেন ছাড়বে, এখন ভাগ্য। আসছি, টিকিট না পাইলে বাসায় ফেরত যাবো। আমরা রেগুলার ট্রেনের যাতায়াতই করি, তো মোটামুটি ভালোই লাগতেছে, খারাপ না। এদিকে রেলওয়ের কর্মকর্তারা জানান সবকটি ট্রেন ছেড়ে গেছে সময় মতো। যাত্রী কম থাকলেও যাত্রা পথ ছিল নিরাপদ। আজকে সম্মানিত যাত্রী বিভিন্ন গন্তব্যে গিয়েছেন, তো আমরা এখন পর্যন্ত কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত বা অপ্রত্যাশিত কোনো ঘটনার খবর এই পর্যন্ত আমরা পাইনি। পর্যায়ক্রমে দেখা যাবে ট্রেনের চাহিদা যেমন বাড়বে, যাত্রী সংখ্যাও বাড়বে। ট্রেন আবার স্বাভাবিক হলো, আবার সরবরাহ স্টেশন, সম্মানিত যাত্রীরা তার গন্তব্যে ছেড়ে যাবে, এটাই স্বাভাবিক, এটাই আমাদের প্রত্যাশা। আমরা আশাবাদী ইনশাল্লাহ পর্যায়ক্রমে কর্তৃপক্ষ নির্দেশে সব ট্রেন স্বাভাবিক হয়ে যাবে। ধীরে ধীরে সব শঙ্কা কাটিয়ে আবারও কমলাপুর ফিরবে তার চেনা রূপে, এমনটাই আশা জানান যাত্রীসহ রেলওয়ের সংশ্লিষ্টরা। রাব্বি হোসেন, এখন, ঢাকা। গালিফ 13 দিন পর সীমিত পরিসরে শুরু হয়েছে সারা দেশের রেল যোগাযোগ এবং যাত্রী কম থাকা ট্রেনের অধিকাংশ আসনে কিন্তু ফাঁকা ছিল। তবুও যেহেতু অনেক দিন পর, প্রায় 2 সপ্তাহ পরেই আবারও রেল পথে যেহেতু যাতায়াত শুরু হয়েছে, এজন্য যাত্রী এবং যারা রেল কর্মকর্তা রয়েছেন তাদের মধ্যেও একটা উচ্ছ্বাস দেখা গেছে। এ নিয়ে বিস্তারিত রয়েছে একটি প্রতিবেদনে। দীর্ঘ সময় পর কুলি, মজুর, যাত্রী কিংবা হকারের হাক ডাকে আবারও কর্মচঞ্চল চট্টগ্রাম রেল স্টেশন। প্রথম দিনে চট্টগ্রাম থেকে ছেড়ে যায় 3টি ট্রেন: নাজিরহাট কমিউটার, চাঁদপুরগামী সাগরিকা ও ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস। বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রথম দিন স্টেশনে এসেছেন কয়েকশো যাত্রী। চট্টগ্রাম থেকে সকাল 8টায় ছেড়ে যায় প্রথম ট্রেন চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেস। ট্রেন চালু হয় বেশ খুশি এসব রুটের যাত্রীরা। 12 দিন বন্ধ থাকার পর আমরা আজকে ট্রেন চলতেছে, আমাদের অনেক ভালো লাগতেছে, ফ্যামিলি নিয়ে যাচ্ছি। ঠিকমতো চলাচল করে তাহলে আমাদের সাধারণ লোকের জন্য অত্যন্ত সুবিধা হবে। সীতাকুণ্ড, ফেনী, তার ফেনী পর্যন্ত নর্মালি যাতায়াতেই আপনার হচ্ছে যারা চাকরি করে ট্রেনে যাওয়া আসা করে তারা ইজিলি চাকরি করতে পারে। রেল কর্তৃপক্ষ জানায় যাত্রীদের নিরাপত্তা ও চলাচলকারী ট্রেনের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের আশা নির্বিঘ্নে ও নিরাপদে যাত্রীরা ভ্রমণ করতে পারবে। অনেক যাত্রী এবং তারা সবাই খুশি যাওয়ার জন্য, ট্রেনে ভ্রমণ করার জন্য। আর আমাদের যারা আছে আইনশৃঙ্খলা বাহিনী, তাদের নিরাপত্তা এনশিওর করার পরেই আমাদের ট্রেনগুলি যাচ্ছে। ময়মনসিংহ স্টেশন থেকে স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু হয়েছে। এতে নীরবতা ভেঙে প্রাণ ফিরেছে রেল স্টেশন এলাকায়। বৃহস্পতিবার সকাল 6:30টায় নেত্রকোনার মোহনগঞ্জ এবং 7টায় ঝাড়িয়াগামী লোকাল ট্রেন ময়মনসিংহ স্টেশন ছেড়ে যায়। এছাড়া ঝাড়িয়া থেকে একটি লোকাল ট্রেন প্রচুর যাত্রী নিয়ে সকাল 11টায় ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে আসে। এদিকে জামালপুরের দেওয়ানগঞ্জগামী দেওয়ানগঞ্জ কমিউটার ও জামালপুর কমিউটার ট্রেন ঢাকা থেকে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন হয়ে চলাচল করছে। লোকাল ট্রেন চলাচল শুরু হলেও আন্তনগর ও মেইল ট্রেন চলাচলের সিদ্ধান্ত হয়নি বলে জানান স্টেশন সুপার। তবে ট্রেন চালুর প্রথম দিনে ময়মনসিংহ স্টেশনে যাত্রী উপস্থিতি কম দেখা গেলেও ঝাড়িয়া থেকে ছেড়ে আসা ট্রেনে প্রচুর যাত্রী ছিল। ট্রেনে আমাদের যাতায়াত করার সুবিধা হয়। ট্রেন আলহামদুলিল্লাহ এখন ছাড়ছে, আমরা সরকারের কাছে আবেদন করি আবার ট্রেনে নিরাপদভাবে চলতে পারি। আবার লোকাল ট্রেন চালু হয়েছে, তার সাথে যদি অন্যান্য ট্রেনগুলো যেমন মেইল ট্রেন আর আন্তনগর এসব যদি চালু হতো তাহলে অনেক সুবিধা হতো মানুষের জন্য, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য। যারা আসছে ট্রেনের জন্য তাদের মধ্যে একটা আনন্দ দেখা গেছে যে ট্রেন চলছে, আমরা স্বাভাবিক যাতায়াত করতে পারবো, এই ধরনের একটা তাদের মধ্যে উৎসবমুখর একটা আনন্দ বোঝা গিয়েছে। গাজীপুরের ঢাকা ময়মনসিংহ রেল রুটে স্বল্প পরিসরে শুরু হয়েছে ট্রেন চলাচল। তবে যাত্রী কম থাকায় ট্রেনের অধিকাংশ আসন ছিল ফাঁকা। সকাল 7টায় দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন ঢাকা থেকে ছেড়ে এসে সকাল 8টায় জয়দেবপুর স্টেশনে পৌঁছায়। এরপর যাত্রী নিয়ে ট্রেনটি দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। সকাল 7:20 ঢাকা থেকে ছেড়ে আসা তুরাগ কমিউটার ট্রেন জয়দেবপুর স্টেশনে পৌঁছে সকাল 8:25। এরপর যাত্রী নিয়ে নির্ধারিত সময়ের 15 মিনিট দেরিতে 8:55 ট্রেনটি পুনরায় কর্ণপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার জানায় জয়দেবপুর ঢাকা রুটে তুরাগ কমিউটার ট্রেনটি সকাল সন্ধ্যা 4 বার যাওয়া আসা করবে। এছাড়া দেওয়ানগঞ্জ কমিউটার, জামালপুর কমিউটার ও চাপাই এক্সপ্রেস ট্রেনটি ঢাকায় আসা যাওয়ার সাথে জয়দেবপুর স্টেশনে যাত্রা বিরতি করবে। প্রথম দিন হিসেবে যাত্রীদের চাপ মোটামুটি, সবাই আশা করি যে কালকের মধ্যে মোটামুটি সব কিছু ফুলফিল আপ হবে।
এদিকে স্বল্প পরিসরে ট্রেন চালু হলেও অফিসগামী যাত্রীরা অসন্তোষ প্রকাশ করেছেন। ঢাকার উদ্দেশ্যে 9:15টার আগে কোনো ট্রেন না থাকায় দেরিতে অফিসে পৌঁছাতে হচ্ছে। তাই অফিসগামী যাত্রীদের সুবিধার্থে সকাল 8টার আগে ট্রেন চালুর দাবি জানান তারা। 7:30 হলে খুব ভালো হয়, এই সময় দিলে আমরা ঠিক টাইমে গিয়ে অফিসে পৌঁছাতে পারবো না। এটা 8:40 ছাড়বে, সুতরাং ট্রেন থেকে গিয়ে অফিস টাইম করার কোনো সুযোগ নেই। আর ট্রেনে হলে ধরেন আমি রিল্যাক্সে যেতে পারতেছি, আসতে পারতেছি, এটা আমাদের জন্য অনেক ভালো। দেশের বর্তমান পরিস্থিতিতে জননিরাপত্তার কারণে গত 18 জুলাই থেকে ধাপে ধাপে ট্রেন চলাচল বন্ধ করে রেল কর্তৃপক্ষ। শোভন মাহমুদ খান, এখন দুপুরে নিচ্ছে আর একটা বিরতি, ফিরবে একটু পরে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম, আপনারা দেখছেন এখন দুপুর। গালিব, টানা বৃষ্টিতে চিরচেনা জলাবদ্ধতার কবলে চট্টগ্রাম নগর এবং এতে করে দুর্ভোগে পড়ছেন পথচারী যারা রয়েছেন, সেখানকার যারা বাসিন্দা রয়েছেন, যাদেরকে আসলে নিত্য প্রয়োজনীয় কাজে বাসার বাইরে বের হতে হচ্ছে, তারা কিন্তু সেই জলাবদ্ধতার মধ্য দিয়েই চলাচল করছেন। এবং শহরের আপনি বলছিলেন যে নিচু এলাকায় আজকে এই জলাবদ্ধতা দেখা দেয় এবং সেখানে হাঁটু সমান পানি জমে যায়, যে কারণে ব্যবসা বাণিজ্য কিংবা গাড়ি চলাচলেও বিঘ্ন হয়েছে। এই নিয়ে ফয়সাল করিমের একটি প্রতিবেদন রয়েছে। সপ্তাহের শেষ কর্মদিবস, সকাল সকাল কর্মজীবী মানুষের অফিস যাওয়ার আয়োজনে বাদ সাধল রাতের টানা বৃষ্টি। মুরাদপুরে নগরের এই প্রধান সড়কে দিনের শুরুটা ছিল এমন দুর্ভোগ জড়ানো। হাঁটু পানিতে সয়লাব সড়কে থমকে গেছে সব যান চলাচল। এমন যানজট আর জলাবদ্ধতা নগরবাসীর জন্য যেন অগ্নি পরীক্ষা। পাসপোর্টের জন্য আসি, এখন তো আমাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে, আমরা কিভাবে যাবো? এখন ভ্যান গাড়ি করে আমরা যাচ্ছি, 30 টাকা করে গাড়ি ভাড়া, যে কাজ যা দিতে পারি। আমি আসছি মোশনালিয়া থেকে, আমার এতটুকু পানি দেখেন, বিশ্বাস করেন ভাই আমি খুব কষ্টের মধ্যে আছি। হাঁটু পানিতে ডুবেছে নগরের নিচু এলাকা কাতালগঞ্জ ও সুলুকবহর। অল্প বৃষ্টি হলেই এই এলাকার দোকানপাটে পানি, দুর্ভোগের চলাচল বা যানবাহন বন্ধ হয়ে যাওয়া যেন নিয়মিত চিত্র। পানি বেশি উঠে যাইতেছে, পানি লেগে গাড়ি চালাইতে পারতেছে না। আধা ঘন্টা বৃষ্টি হলে পুরাটাই এরিয়া সকালে ভরে যায়, ব্যবসা বাণিজ্য করতে পারে না, দোকানের ভিতরে পানি ঢুকে যায়। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম পুলিশ বক্সের ওখানে, কারণ রিক্সা চালাতে পারছিল না উনি। এমন বাস্তবতা নগরীর আরও অনেক নিচু এলাকার। বন্দরনগরীর কয়েক দশকের পুরনো এই জলাবদ্ধতা নিরসনে 4টি প্রকল্পের কাজ চলছে। এগুলোতে মোট ব্যয় ধরা হয়েছে 14,390 কোটি টাকা। এসব প্রকল্পের পরও এমন দুর্ভোগ হয়েছে চরম ক্ষোভের কারণ। আগেগুলো দেখাইতে হবে, যেগুলো জলাবদ্ধতা আছে, যেগুলো খাল পরিষ্কার ওগুলো দেখাইতে হবে। ওগুলো না দেখাই আপনার খালি পানি উঠতে ওইটা দেখাইতে আসে। বালিতে আর আপনার পাথরের কণায় নালাগুলো পড়ে গেছে, এগুলো যদি আপনার খনন করা হয় তাহলে কিন্তু পানি আরও কম হইতো। আবহাওয়া অফিস জানায় বেলা 12টা পর্যন্ত বৃষ্টি হয়েছে 149.6 মিলিমিটার। এদিকে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি হয় সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ফয়সাল করিম, এখন চট্টগ্রাম। গালিব, সমুদ্র থেকে ট্রলার ভর্তি ইলিশ নিয়ে উপকূল ফিরেছেন উপকূলের শত শত জেলায়। এতে ভোর থেকে সরগরম হয়ে উঠেছে পিরোজপুর ও কলাপাড়া সহ উপকূলের মৎস্য বন্দরগুলো। এবং যেহেতু তারা অনেক মাছ পেয়েছে, সে জায়গায় আসলে সরবরাহ বেশি থাকে, দামটাও কিন্তু এখন কমের দিকে। এই কারণে যারা জেলে তারাও খুশি এবং যারা ক্রেতা তারাও আসলে খুশি। আমাদের 2 সহকর্মীর তথ্যচিত্রে একটি প্রতিবেদন রয়েছে। অবশেষে রূপালী ইলিশের দেখা মিলেছে। সরগরম হয়ে উঠেছে মৎস্য বন্দরগুলো, হাঁক ডাকে জমে উঠেছে বেচাকেনা। 65 দিনের নিষেধাজ্ঞা শেষে গেল 23 জুলাই সাগরে নামেন উপকূলের জেলেরা। 7 দিন পর বৃহস্পতিবার মধ্যরাত থেকে শিকার করা ইলিশ নিয়ে তীরে ফিরতে শুরু করেন তারা। একে একে ঘাটে নোঙর করা হয় শত শত ট্রলার। পরে ঝুড়িতে করে ইলিশ সহ অন্যান্য সামুদ্রিক মাছ নেওয়া হয় বন্দরের আড়তগুলোতে। বেড়ে যায় মৎস্য শ্রমিক, পাইকার ও ব্যবসায়ীদের ব্যস্ততা। কাঙ্ক্ষিত ইলিশের দেখা পেয়ে খুশি জেলে সহ মৎস্যজীবীরা। আজকে 500 টাকা কেজি, কালকে 600 টাকা কেজি। যে টাকায় মাছ বিক্রি করতে পারছি ওটা দিয়ে আমরা বাড়িতে কিছু নিতে পারবো। মাছের দামও ভালো আছে, যার কারণে তারা পোষাইয়া তাদের সংসারাদি ভালোভাবে চলতে পারবে। মাছ অনেক, পাইকার কম, পাইকার আসলে মাছ অনেক বিক্রি হতো। ইলিশের পাশাপাশি ধরা পড়েছে অন্যান্য সামুদ্রিক মাছও। সরবরাহ বাড়ায় প্রতি কেজি ইলিশের দর কমেছে
500 টাকা পর্যন্ত। পিরোজপুরের পাড়ের হাট মৎস্য বন্দরে মাঝারি থেকে বড় আকারের ইলিশ বিক্রি হচ্ছে 700 থেকে 900 টাকা কেজি দরে। ছোট ইলিশ বিক্রি হচ্ছে 400 থেকে 600 টাকায়। চন্দনা মাছ পড়তেছে 150, 140, তারপরে এলা মাছ পড়তেছে 180, 170। আবহাওয়া যদি ভালো থাকতো মাছ আরো বেশি থাকতো। মাছ আবহাওয়া খারাপ হয়ে যাবে, বোটগুলো চাপিয়ে গেছে বেশি, মাছের দাম খুব কম। এদিকে বৈরী আবহাওয়ায় সাগরে টিকতে পারছে না জেলেরা। শিকার করা মাছ নিয়ে দ্রুত কুলে ফিরতে শুরু করেছেন তারা। বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বাইরের পাইকার সংকটে মাছের দামও কমে গেছে বলে জানান মৎস্যজীবীরা। সাবিত সারওয়ার, এখন দুপুরে নিচ্ছি আর একটা বিরতি। ফিরবো একটু পরে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবার ফিরে এলাম। দেখছেন এখন দুপুর। গালিব আন্তর্জাতিক প্রসঙ্গে কথা বলতে চাই। হামাস নেতা হানিয়ার মৃত্যুতে ফুঁসে উঠেছে পুরো মধ্যপ্রাচ্য। প্রতিবাদ ও বিক্ষোভে নেমেছে তুর্কি, লেবানন, তিউনিসিয়া সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশ। হানিয়ার মৃত্যুর কারণে ইসরায়েলকে দোষারোপ করা হলেও ইসরায়েল সেটি অস্বীকার করেছে যে এই মৃত্যুর সঙ্গে তারা জড়িত নয়, হত্যাকাণ্ডের সঙ্গে, এবং একই সাথে যুক্তরাষ্ট্রও অস্বীকার করছে যে তারাও এর সঙ্গে জড়িত নয়। এ নিয়ে তানভীর জনের একটি প্রতিবেদন রয়েছে। গাজার যুদ্ধ ক্রমেই ছড়িয়ে পড়ছে মধ্যপ্রাচ্য জুড়ে। 24 ঘন্টারও কম সময়ের ব্যবধানে হামাস প্রধান ইসমাইল হানিয়া ও হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ফুয়াদ শকরের মৃত্যুতে ফুঁসছে মধ্যপ্রাচ্যের অনেক দেশ। ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের আগুনে জ্বলছে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস সহ তুর্কি ও ইরান। তুর্কির ইস্তাম্বুলে রাস্তায় নেমেছে হাজার হাজার ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারী। হানিয়ার ছবি, ব্যানার ও পতাকা হাতে বিক্ষোভ সমাবেশ করেন তারা। ইসরায়েলকে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানায় বিক্ষোভকারীরা। হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে তুর্কির প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, হানিয়াকে হত্যা করে ফিলিস্তিনিদের দমানো যাবে না। Bir heniye öldürülürse binlerce heniye doğar. Bizim inancımız bu şekilde ve Filistinliler arkasına Amerika gücünü aldı, Batı'nın gücünü aldı. Müslümanların da artık buna karşı birleşmesi gerekir. Ülkelerin aziyetini gösteren bir durum. Oysa ki 5 tane İslam ülkesi bir birleşti, her birisi 10 tane gemi veya 10 tane uçak binirse. হানিয়ার হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভে নামে তিউনিসিয়ার শত শত মানুষ। এ সময় তারা ফিলিস্তিনের পতাকা হাতে ইসরায়েল বিরোধী স্লোগান দিতে থাকে। এদিকে হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ফুয়াদ শকর ও হামাস নেতা হানিয়ার মৃত্যুতে বিক্ষোভ হয়েছে লেবাননে। তাদের অভিযোগ, এই দুই নেতার হত্যাকাণ্ডের পেছনে ইসরায়েলের হাত আছে। হামাসের দাবি, ইসরায়েল রাষ্ট্রের কট্টর সমর্থক জায়ানবাদীরা হানিয়ার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। হামাসের ডেপুটি চিফ প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে বলেন, হানিয়ার ঘরে ক্ষেপণাস্ত্রটি সরাসরি আঘাত হানে। সবার অভিযোগের তীর ইসরায়েলের দিকে। ইসরায়েল সরকারের মুখপাত্র জানান, হানিয়ার হত্যাকাণ্ডের সঙ্গে তারা জড়িত নয়। এই ঘটনার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। On Ismail Haniyeh, we are not commenting on that particular incident. Israel will continue to operate against Hezbollah aggression. We will use all means necessary to restore security. First, this is something we were not aware of or involved in. It's very hard to speculate, and I've learned over many years never to speculate on the impact one event may have. এদিকে গত মঙ্গলবার হিজবুল্লাহ নেতা ফুয়াদ শকরকে লক্ষ্য করে লেবাননে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলি বাহিনী। তার মরদেহ রাজধানীর বৈরুতে একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে হিজবুল্লাহ গোষ্ঠী। তবে এখনই ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ জড়াতে রাজি না লেবানন। তানভীর জনি, এখন বিশ্ব। শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.ekhon, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।